একদম শুকুরগুলো সঙ্গে বলতে চাই, যাদের কোনো কাজ নাই কচু ক্ষেত্রে কচু ভাগা ছাড়া। তো যে কথা বলছি যে ইউনুস সাহেব, প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা, ভালো বলেছেন। নির্বাচন তো আচ্ছা, আমি বুঝি না নির্বাচন না দিয়ে কি করবে গভর্নমেন্ট, এই সরকার। আমি বলতে আমি এটা বুঝি না কি করতে হবে। ধরে নেন নির্বাচন আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছি, কি করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তো আসলেই থাকতো। যেহেতু আসলে নির্বাচন ছিল সেটা ক্লিয়ার হয়েছে বাধ্য হয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন। নির্বাচনটা হওয়া দরকার। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের, যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থে, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোন সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নিব। আমি কথা আগে বলেছি, এখনো বলছি। আপনারা দেখবেন সংস্কার যারা নাকি এটাকে পড়েছেন, যারা কাছে স্প্রেডশিট গেছে, যারা পড়েছেন তারা দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয়, যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না, বাংলাদেশের সঙ্গে, সেগুলো আমরা কেন মানব? আবার এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনি বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেছেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনক উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুন, আমি বলছি না প্রচুর ক্ষেত্রে শুকুর পড়েছে, আমি শুকুরের পর্যায়ে ধরে ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে ওখানে, কি বলে একটা নাম হলো, কি বলে রেখে, একটা জারাজ মিল্টন আছে, সরি কথা বলে দিলাম, আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারাজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারাজ মিল্টন যে ভাষাটাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোন ভদ্রলোককে এইভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে, এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকুরের জাত। আমি সরি, আমি এই কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম, এখনো যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নেই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উৎসাহনা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা ছিল, আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না। এটাই ছিল আমার বক্তব্য, যে ওরা আসলে চাচ্ছে নাকি, ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে
যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারতের দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে পঠাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হরফ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা রহমত বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকবে কি হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাকে বল, আমরা চাঁদা দিলে দিব, অসুবিধা নাই। আর যদি প্রয়োজন হয় আল্লাহর মধ্যে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দিব না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এরা যা করতেছে, আজকে আমি দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে, কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। তারপরে কথা আছে, আমি আর বলতে পারতাম, বললাম না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, আমি আর পাখিরে বলতে যাচ্ছি না। তো বন্দেলি মিয়ার গল্প, এটা বোধহয় সুকুমার রায়, হতে পারে। সুকুমার রায় কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কথাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে। আমি বলছি শুক্রের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই, এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে ইউনুস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আপনারা, কদিন সাহেব পরে তারা ডক্টর ইউনুস সাহেবকে ধরবে। এখন তারা কি করতেছে? বিএনপিকে ব্র্যাকেট করতেছে, আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই। বিএনপি জন্মে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। তো আরেকটা জিনিস বলি যে আমার ওই যে শুক্রের গ্রুপ, যেটা শুক্রের গ্রুপ, ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিতে বিষয় লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়িক গ্রুপ আছে না? আমরা দেখেন 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সাথে দেখা করেছিল, মিটিং করেছিল, এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল। তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলো সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তাদের মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশি, যাদের লেজুর ভিত্তি করতেছে, যারা নাম বলবো না আমি, আমাদের স্নেহাস্পদ, আমি এর বলছি, নামটা বলছি না, তার যারা লেজুর ভিত্তি করতেছে, আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কথা বলছে না। আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী, আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের, তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন বিএনপির বিপক্ষে সমস্ত, আমাদের এখানে অনেকেই আছেন আপনারা যারা বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো, বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায়, তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। এই হলো তাদের টার্গেট। তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করি। আর একটাই বিষয় আমি বলতে চাই যে আপনারা দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো, যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ট্র্যাক করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও, এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও কি হয়, মুক্তি পায় কিভাবে, তারা কিভাবে মুক্তি পেল, এবং তারা সাজা খাটা এই অবস্থায় করে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল, কি করে সম্ভব?
নয় শুধুমাত্র প্রশাসন তো বটেই। আমি কথা বলেছি বক্তৃতায়, সাংবাদিকদের আমি সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়, সাংবিধানিক প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, মতিঝিলে, ব্যাংকে, বিমায়, যেখানে যান, যেখানেই যাবেন, ইভেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসায়িক জায়গাগুলো আছে না, একটা স্বাভাবিক যেটা এই যে কতগুলো প্রতিষ্ঠান আছে যে মানে আজ কিছু প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা মূল পাট্টা খেতে বসে আছে। এখানে আরো কিছু ব্যবসায়িক কথা আছে, আমি বলবো না, ওটা বললে আবার দেখে বিভিন্ন ভাবে পত্রপত্রিকা আসবে, আমি আরামে সেলানো দিয়ে বলবো। তো মিডিয়া তো কি বলবো, মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না। এখন মাঝে মাঝে দুই একটা থাকে, আসে, বললে কষ্ট করে লেখে আর কি, বিএনপি জন্য পরেও। হ্যাঁ, না না না, আমাদের অ্যাকচুয়ালি বিএনপির কোন মিডিয়া চ্যানেল, এটা হলো বিএনপির আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারিনি, এখন থেকে না, বহু আগে থেকে। তো হ্যাঁ, এটা নজর দিতে হবে, আমরা বিল্ড আপ করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি ভাবা হয় দল হিসেবে, বড় দল হিসেবে, মানুষ ভাবতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে, প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে, প্রতিটা দলের পপুলারিটি আছে। এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবে, প্রতিপক্ষ না। বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না, প্রতিদ্বন্দ্বী আমরা ভাবি। এখানে আওয়ামী লীগ না থাকলে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক মানুষ আছে, তারা সকলেই বিএনপির প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, এটা তো ভাই, একটা জঙ্গলের মধ্যে অনেক গাছ থাকে, বট গাছের উপর বাতাস লাগে বেশি, বুঝতে পারছি? বট গাছের উপর বাতাসটা বেশি লাগে, কারণ বট গাছটা অনেক বড়। বর্তমানে যে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং সময়, সেই চ্যালেঞ্জিং সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির যে কঠোর একটা অবস্থান এবং জামায়াতের তুমুল বিরোধিতা, সেখান থেকে আমাদের অনেকের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয়েছিল যে বিএনপি তার আসল রাজনীতিতে ফিরে এসেছে। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি যে বিএনপি তার আসল রাজনীতি কিংবা আসল আদর্শে স্থির থাকতে পারছে না। তারই একটি প্রমাণ আমাদের সামনে উপস্থিত হলো, সেটা হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা। এইটিকে কেন্দ্র করে, এই বিষয়বস্তুর উপরে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন দিয়েছে, যেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ, বিশেষ করে সরকারি মহলের তোলপাড় চলছে, সেই রিপোর্টটিকে প্রত্যাখ্যান করলেন বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ। আমাদের নিশ্চয় মনে পড়ে যে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার গঠনের পরে সারা দেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, তখন জামায়াতের তৎকালীন আমির, তৎকালীন সরকারের অন্যতম মন্ত্রী, কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী গণমাধ্যমকে সাক্ষাৎকারের সময় বলছিলেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই, এগুলো সব মিডিয়ার সৃষ্টি। তো বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটিকেও প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে টাকা
খরচের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী তাদেরকে টাকা দিয়ে এই রিপোর্টটি করিয়েছে বা আওয়ামী লীগ এই রিপোর্টটি করিয়েছে, অর্থাৎ এগুলো এক ধরনের মিডিয়ার সৃষ্টি বা সৃষ্টি করা হচ্ছে দেশের জঙ্গিবাদের কথা যেগুলো বলা হচ্ছে। এবং একই সঙ্গে এটুকু বলে রাখতে চাই প্রথমে যে রুহুল কবির রিজভী শুধু মিডিয়ার সৃষ্টি বাংলাদেশের জঙ্গিবাদ বা উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান এই কথাই কেবল বলতে চাননি, তিনি তার নিজের বিরোধিতা করেছেন, নিজের বক্তব্যেরও বিরোধিতা করেছেন, সব বিরোধিতায় তিনি কথাবার্তা বলেছেন। কেমন সেটা বলছি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলছেন বাংলাদেশের উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো ছবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। তিনি বলছেন বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন, এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। শেখ হাসিনা সরকার জঙ্গিবাদের নাটক কোথাও কোথাও করেছেন, এটুকু আমরা জানি, স্বীকার করছেন। রাজধানীর কল্যাণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম জঙ্গিবাদের নাটক হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা, আওয়ামী লীগের 15-15.5 বছরে জঙ্গিবাদের উত্থানের বা জঙ্গিবাদিতার মাথাচাড়া দেওয়ার কোন সুযোগ আওয়ামী লীগ সরকার দেয়নি, এটিও স্বীকার করে নিতে হবে। আর জঙ্গিবাদের সঙ্গে মৌলবাদের উত্থানের সঙ্গে ঈদের কি সম্পর্ক, ঈদের নামাজ আদায়, ঈদ পালন করা নির্বিঘ্নে, এটির সঙ্গে মিলিয়ে তিনি কি বলতে চেয়েছেন আমরা জানি না। তো যেটা বলছিলাম, তিনি তার নিজের বিরোধিতাও করেছেন। কিরকম? সেটি হচ্ছে যে সারা দেশে নারীদের হেনস্থ করা নিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর যে কর্মসূচি মাঝফা খিলাফত, এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে রিপোর্ট করেছিল। সেই রিপোর্টে বেশ কয়েকজনের মন্তব্য নিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন রুহুল কবির রিজভী। সেই রিপোর্টে কি ছিল, তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এসব ঘটনায় উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নিষিদ্ধ সংগঠন কিভাবে, তার উদ্দেশ্যে বলছেন, নিষিদ্ধ একটা সংগঠন কিভাবে মিছিল করে তার সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে, আর কিছু বলা আছে? তিনি নিজেই বলছে যে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে, এবং সেটি তো বলার চেষ্টা করছে নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে যে ভয়ঙ্করভাবে তাদের উত্থান না ঘটলেও উত্থানের সুযোগ তৈরি হয়েছে। তাহলে তিনি তার নিজের কথা বিরোধিতা করলেন। শুধু রুহুল কবির রিজভী নন, বিএনপির অন্যান্য আরো অনেক নেতা তারা উগ্রবাদীদের নিয়ে কথা বলছেন সাম্প্রতিক সময়ে। যেমন গত 23 মার্চ একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন যে কথা বলেছেন তা হচ্ছে জামায়াত ইসলামী সহ অন্যান্য মৌলবাদী দলের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। অর্থাৎ মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কিছু কার্যক্রম নিশ্চয়ই বিএনপি ছুড়ে ধরা পড়েছে, যার কারণে তারা এই কথাগুলো বলছেন। মতিউর রহমান নিজামী যে বলেছিলেন যে জঙ্গিবাদ মিডিয়ার সৃষ্টি বাংলাদেশে, এই কথা বলার বিপরীতে কি ধরনের কার্যক্রম করেছে আমরা জানি না সারা দেশে। তখন দেশে বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা, গির্জাতে বোমা হামলা, ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, সারা দেশে 63 আমি জানি তখন আমাকেও আসামি করা হয়েছে ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলা। 17 আগস্ট যে সম্ভবত 2005 নাকি 2004, সারা দেশে একযোগে যে বোমা হামলা, ভয়ঙ্করভাবে তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা করে বিচারকদের হত্যা, এসব জঙ্গি কার্যক্রম আমরা দেখেছি। এবং এই সময় এসেও যা কিছু ঘটছে তার তো একটা প্রারম্ভিক অবস্থা, নিশ্চয়ই ভয়ঙ্কর ভাবে জঙ্গিবাদের উত্থান বা প্রকাশ তাই এই মুহূর্তে আমাদের চোখে পড়েনি। কিন্তু আইএস এর কালো পতাকা নিয়ে যেখানে সেখানে মিছিল বা অন্যান্য আরো অনেক বিষয়, সেগুলোকে কিভাবে অস্বীকার করবেন আমাদের রুহুল কবির রিজভী সাহেবরা যে এগুলো মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কাজ নয়? আচ্ছা, তিনি যে কথাটি বললেন ঠিক মতিউর রহমান নিজামের মতোই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে এখন যা বলা হচ্ছে জঙ্গিবাদী উত্থানের
একটা সুযোগ তৈরি হয়েছে, সেগুলো মিডিয়ার সৃষ্টি, মানে নিউ ইয়র্ক টাইমসকে উদ্দেশ্য করতে এই কথা বলছেন। বাস্তবতা যদি মৌলবাদী গোষ্ঠীর উত্থানে একটি সুযোগ হয়ে থাকে, যদি তারা সেটি বিশ্বাস করে থাকে, তাহলে এটি উড়িয়ে দেওয়ার কারণটি কি? এটি বলে তারা তাদেরকে সন্তুষ্ট করতে চাইছেন, শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণেই তারা এই কথাগুলো বলছেন, নাকি এই কথাটি বলে সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করে নির্বাচন আয়োজনে একটা চেষ্টা চালানোর বিষয় আমরা ধরে নেব? এগুলো বলে কি নির্বাচন আদায় করা যাবে? এবং এটি তো বাস্তবতা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না এলে দেশের জঙ্গিবাদ চরমপন্থা ভয়ঙ্কর ভাবে মাথা চাড়া দিয়ে উঠবে। এটি কি রুহুল কবির রিজভী সাহেবরা বুঝতে পারছেন না? এবং সবশেষে এটুকু বলতে চাই, রুহুল কবির রিজভীরা আবার যা বলেন মাঝে মধ্যে, সেখান থেকে আবার কিঞ্চিৎ সরে আসেন। কেমন বলে ওঠেন যখন গুরুতর কারোর খবরদারি শিকার হন, তখন বলেন যে এই বক্তব্য দলের না, এটি আমার নিজের। যেমন ভারতীয় পণ্য বর্জনের ক্ষেত্রে তিনি তার নিজের গায়ের শাল আগুনে ছুড়ে পুড়িয়ে ফেলেছিলেন, ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ভারতের পক্ষ থেকে কঠোর কড়া প্রতিক্রিয়া এলো। তার পরবর্তীতে আবার তিনি বললেন, এটা বিএনপির সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয় বা বক্তব্য নয়, এটি আমার নিজের প্রতিক্রিয়া। এখন তিনি নিউ ইয়র্ক টাইমসের এই বক্তব্যটি বা প্রতিবেদনটি প্রত্যাখ্যানের মাধ্যমে যেটি তুলে ধরার চেষ্টা করলেন, আবার আমরা না শুনি দুদিনের মাথায় যে এটি বিএনপির কোনো দলীয় বক্তব্য নয়, এটি আমার নিজের বক্তব্য। যেটি হোক, বিএনপির দলীয় বক্তব্য প্রয়োজন এই ক্ষেত্রে, এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানও নিশ্চয়ই আমরা একটা স্টেটমেন্ট আশা করতে পারি। তবে সব কুল রক্ষা করতে গিয়ে অনুকূলেই থাকা কারো পক্ষে সম্ভব